নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আর আমার কাছে আজকে খেলতে আসছেন যে চার মা লক্ষ্মী, তাদের মতো মানুষদের দিকে ঘুরে তাকিয়ে 2 মিনিট দাঁড়িয়ে ভাবা উচিত যে আসলে আমরা কি নিয়ে কমপ্লেন করছি, আমাদের নালিশ কেন। এরা যদি সসম্মানে বাঁচতে পারেন নিজের মাথা উঁচু করে, আমরা কেন পারবো না? সব কিছু নিয়ে ছোট ছোট জিনিস নিয়ে নালিশ কেন করব? এই কথাগুলো একটু অন্যরকম শুনতে লাগছে, আর কারণটা বোধহয় পুরোটা বোঝা যাচ্ছে না। কারণ বুঝতে গেলে আলাপ করতে হবে আমার আজকের চার মা লক্ষ্মীর সঙ্গে। প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার। 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 সবার সঙ্গে আলাপ করি একটু, এক এক করে ছোট ছোট করে আলাপ করি। ডলি। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম ডলি কয়াল। আমি এসেছি বালিগঞ্জ পিয়ারা বাগান বস্তি থেকে। আচ্ছা। এখন বর্তমানে আমি বাড়িতে বসে মানে নিউজ পেপার দিয়ে ঠোঙা বানিয়ে কয়েকটা দোকানে বিক্রি করি। বাহ। আর তার সাথে আমি এই হুইল চেয়ারে বসে আমাদের হুইল চেয়ার ফেন্সিং গেমটা খেলি। আর মানে স্টেটে আমি তো গোল্ড মেডেল মানে অ্যাচিভ করেছি, আর ন্যাশনালও আমি খেলেছি। ওয়াও, হাততালি। নমিতা দি। নমস্কার সুদীপ্তা, আমি এসেছি হুগলি জেলার গোড়াপ থেকে। আমার নাম নমিতা ধারা। আমি ট্রেনে হকারি করি। আমি সিজনে জিনিস বেচি। এখন দই লস্যির পেপসি বেচছি। সফট ড্রিঙ্কস ট্রেনে, সুপারব। তারপরে জুঁই। নমস্কার জুঁই। নমস্কার সুদীপ্তাদি, আমি জুই সর্দার। আমি এসেছি বাজরণী পূর্বানন্দপল্লী তেঁতুলতলা থেকে। ও, এখন আমি বর্তমানে আমার মায়ের সাথে হাতাহাতি মালা গাঁথার কাজ করি এবং আমি গান বাজনা করি। মালা গাঁথো, আবার গান গাও। কি গান গাও? আমি এখন কমার্শিয়াল গান গাই। মানে একটা গান শোনাও আমাকে। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। ফ্যান্টাস্টিক। মৌসুমি। নমস্কার সুদীপ্তাদি, আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার কুলডিয়া গ্রাম থেকে। আচ্ছা আমি একজন আইসিডিএস ওয়ার্কার। আচ্ছা, সেটা তো মানে হেলথ ওয়ার্কের সঙ্গে হ্যাঁ, আমাদের বাচ্চাদের 0 থেকে 6 বছর প্লাস জন্ম থেকে মৃত্যু সমস্ত কাজটাই আমাদের করতে হয়। মানে অনেক ঘোরাঘুরি করতে হয় তো। হ্যাঁ, অনেক তো তুমি ঘোরাঘুরি ক্রাচ করতে নিয়েই ঘোরাঘুরি করো? হ্যাঁ, আমাকে ক্র্যাচ নিয়েই ঘোরাঘুরি করতে ওরে হয়। বাপরে। খেলতে খেলতে আরো গল্প করবো, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে ওদের নিয়ে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। ওকে, খেলা শুরু করার আগে ডলির কাছে একবার আসি। হুইল চেয়ার ফেন্সিং কতদিন ধরে খেলছো? আর তোমার হুইল চেয়ার তোমার জীবনে কবে এলো, কিভাবে এলো? একটু প্রথম থেকে বলি ম্যাম। বলো। প্রথমত আমরা 3 ভাই বোন, আমার বাবা মা। আমি যখন মাধ্যমিক দেব আর কি, তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আর কি আমার পরিচয় হয় 2 মাসের পরিচয়। 2বার মানে আর কি দেখা করেছি, 3বারের বার তার সঙ্গে চলে গিয়ে আমি বিয়ে করি। তারপর 1 বছরের মধ্যে আমার মানে আর কি বেবি হলো। এবার প্রথম থেকে বাবা মা মেনে নিয়েছিল, তাদের বাড়ি থেকেও মেনে নিয়েছিল, কিন্তু আমার বাচ্চাটা হওয়ার পর শ্বশুর বাড়ির লোকের বনিবনা হচ্ছে না, খুবই ঝগড়া অশান্তি। তখন আমার হাজব্যান্ড একটা অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতো। সে আমাকে বললো যে আমরা আলাদা হয়ে যাই। ছেলেটা যখন 1-এ পড়ে, মানে ছেলের 6 বছর বয়স, তখন ছেলেকে একদিন আমি টিউশন দিয়ে আর মানে বাড়িতে আসছিলাম। তো বাড়িতে আসার পথে প্রতিবেশীদের সে ছাদের কার্নিস হয় না, একটা সাইড ভেঙে আমার মানে গায়ে পড়ে যায়। প্রাইভেটে যখন নিয়ে গেছে তখন গিয়ে দেখা যাচ্ছে যে আমার স্পাইনাল ভেঙে গেছে, আর ওখানেই মাথায় আমার মানে 14খানা সেলাই পড়েছে, আর এই ডান পায়াটা মানে ভেঙে গেছে।
22শে জানুয়ারি আমার ঘটনাটা ঘটেছে, তখন 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সব ছুটি। তারপরে যার ঘর পড়ে গেছিলো ওনাকে বলে উনি 60,000 টাকা দিয়েছে, আর আমার শ্বশুরবাড়ির ওখান থেকে সব পাড়া দিয়ে চাঁদা তুলে ওনারা কিছু দিয়েছেন, সবাই মানে দিয়ে আর কি সেই মুহূর্তে আমার ট্রিটমেন্টটা হয়। ট্রিটমেন্টটা হওয়ার পর 24 দিন আমি ওই নার্সিংহোমে থেকে হই। 24 দিন? হ্যাঁ, আর 10 দিন আইসিইউতে ছিলাম, আর 14 দিন আমি মানে জেনারেল বেডে ছিলাম। নার্সিংহোমে থেকে আমি ট্রিটমেন্টটা করিয়ে বাড়ি আসি। আসার পর এবার আমার বাবার বাড়ি তো বস্তি বাড়ির ছোট ঘর। তো আমাদের ক্লাবেরই যে পাড়ায় আর কি থাকি, ক্লাবের একটা রুমে দাদা কথা বলে সেই রুমে আমাকে রাখলো। ক্লাবে থাকতাম, আর মা দোকান চালাতো, আর আমার মানে এক্সারসাইজ চলতো। এইভাবে 3 মাস গেল। 3 মাস যাওয়ার পরে ওইভাবে আমার ট্রিটমেন্ট চলছিল। দিয়ে একজনের থ্রু দিয়ে আমি জানতে পারলাম আমাদের ডাললবে বনহুগলিতে আমাদের ডিসেবিলিটিদের আর কি রিহ্যাব সেন্টার আছে, যেখানে গিয়ে আমি আর কি নিজের কাজ নিজে করতে পারবো। মানে আমি নিজে কিভাবে মানে নিজের ড্রেস আপ করবো, চুল ছানবো, কিভাবে খাবো, আমাকে শিখিয়ে দেবে। তো ওখানে যখন আমি প্রথম গেলাম, না ওরা প্রথম জানায় যে আমি মানে আর কোনোদিন মানে আমি কোনোদিন আর তখন দাঁড়াতে পারবো না, ওরা প্রথম জানায়। এবার ওখানে গিয়ে আমি ট্রিটমেন্টটা নিলাম। নেওয়ার পরে ওখানে আমাকে বলেছিল যেহেতু যে আমি নিজের কাজ নিজে করতে পারবো না, ওটা শুনেই আমি খুশি হয়ে গেছি। ওইটুকু ঠিক করলে আমি ঠিক হয়ে যাব। তো ওখানে 4 মাস ভর্তি ছিলাম মাকে নিয়ে। ভর্তি থাকার পর রিহ্যাব নিলাম। রিহ্যাব নিয়ে ওখানে মানে আমি অ্যাম্বুলেন্স ওই হাসপাতালে গিয়েছি, আর ট্যাক্সি করে আমি বাড়িতে এসেছি হুইল চেয়ারে বসে। সোশ্যাল মিডিয়া দেখে আমি মানে সেলাইয়ের কাজগুলো কাটিং শিখলাম, শিখে আমি ওই কাজটা ঘরে বসে চালু করলাম। তুমি এর মধ্যে কাজ করতে হ্যাঁ করে দিলে? আমাদের মতো মানুষরা ঠিক হতে অনেকটা সময় লাগে, কিন্তু মানে আমাদের ক্ষতি হতে 1 সেকেন্ড লাগে। ওরকম সোশ্যাল মিডিয়ায় ওই হাসপাতালে গিয়ে একজনের সাথে পরিচয় হয়েছিল। সে আমাকে উড়িষ্যার বিষয় বললো যে হ্যাঁ উড়িষ্যাতে আর একটা রিহ্যাব আছে, ওখানে গেলে তুমি মানে আরো অনেক কিছু আছে, আরো অনেক ভালো তুমি ইমপ্রুভ করবে। হ্যাঁ, তখন আমি গেলাম। আর এদিকে ছেলেটা তো আমার কাছে ছিল, ছেলেটাকে আমি কি করলাম, বড় আর আসছে না আর না মানে ছেলেরও খোঁজ নিচ্ছে না। খরচাপাতি তো প্রথম থেকে ও দেওয়া পুরো বন্ধ করে দিয়েছিল। আর এত মানে ঝগড়া অশান্তি করতো না। আমার তখন মাইন্ড এরকম হয়ে গেছে, আমি মানে একটা সুস্থ মানুষ, নিজের সাথে আমি লড়াই করে তখন আগে বাড়বো না। আমি ভাববো আমার বাচ্চা ছোট নাকি, এরম একটা সিচুয়েশনে সে নিজে কি করে বাঁচবে সেটা নিয়ে লড়বে, নাকি বাচ্চাকে কে দেখবে তাই নিয়ে লড়বে, নাকি যাকে ভালোবেসে বাবা মার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল সে কি ঝামেলা অশান্তি হচ্ছে সেটা হ্যান্ডেল করবে। তারপর ছেলেটাকে হোমে ব্যবস্থা করে দিল। ছেলেটাকে তারা নিল, তারা দেখলো আমার এরকম অবস্থা, আমি খুব চেষ্টা করছি, তারা আমার বাচ্চাটাকে নিল। উড়িষ্যার চিকিৎসা করাতে? হ্যাঁ, উড়িষ্যায় চিকিৎসা করাতে গেলাম। এবার ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর এক্সারসাইজ করছি, তার সঙ্গে মানে আমি নিজে একা ক্যারি নিজেকে কিভাবে করব, রান্না খাওয়া যাবতীয় কাপড় কাচা, ওখানে গিয়ে ওগুলো সমস্ত শিখলাম। তার সঙ্গে শিখলাম যে এইবার এই খেলার বিষয় জানতে পারলাম, যে ডিসেবিলিটিদের খেলাটা যখন জানতে পারলাম, তখন একটা দাদা আমাকে আমার স্যারের সাথে পরিচয় করিয়ে দিল যে তোমার ওয়েস্ট বেঙ্গলে ইনি আছে। 1.5 বছর একা উড়িষ্যা থেকে কলকাতায় যাতায়াত করতাম, একাই থাকতাম। একা যাতায়াত হ্যাঁ, করতে? মানে জামাইবাবু অত ট্রেনে তুলে দিয়ে এলো, সারা রাত জার্নি করলো, আবার ট্রেন স্টেশন আসার আগে কাউকে বলতো আমাকে একটু নামিয়ে দেবেন না, তো ওই সবাই মিলে একটু নামিয়ে দিত। অটোওয়ালাও থাকতো, অটোতে উঠে যেতাম, উনি হুইল চেয়ারটা তুলে দিত, এবার যেখানে যাওয়ার আমার ওখানে নেমে পড়তাম। কি বলছো ডলি, তুমি যেরকম করে বলছো ব্যাপারটা ওরকম তো ইজি নয়। আমার তো ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি, কি করে বলছো তুমি কথাগুলো। তারপরে মানে এখানে এলাম। তার আগে থেকে আমি আমার ঠোঙার বিজনেসটা বাড়িতে করি, কারণ বসে যেহেতু কাজটা করতে পারি না, করে কয়েকটা দোকান আছে, ওদের দোকানে আমি নাহলে মা দিদি বলি, ওরা দিয়ে আসে। আমি বাড়িতে এসে আমার মানে স্যারের সঙ্গে তো পরিচয় হলো, তারপর স্যারের কাছে গেলাম, গিয়ে ওখানে গিয়ে যখন আমার খেলাটা মানে আমরা যে খেলাটা খেলেন ওটা খুব কস্টলি, মানে
মানে আমার স্যার সব আমাকে প্রোভাইড করেছে। কোনো দিন আমার কাছ দিয়ে একটা মানে যে মাসে যেই ফিসটা আমার কাছ দিয়ে কোনো দিনও নেয়নি, আর খেলারও কোনো জিনিস আমার কাছ দিয়ে কোনো দিনও উনিই সব দিয়ে, আমি যে 3টে ন্যাশনাল খেলেছি উনিই সব দিয়েছে। কি নাম তোমার? সন্তোষ পান্ডে। সন্তোষ পান্ডে এসছে? হ্যাঁ। ও নমস্কার, বাপরে, থ্যাংক ইউ স্যার। আপনার মতো মানুষদের কথা সবার জানা উচিত। ডলির এই যে হুইল চেয়ার ফেন্সিং, হ্যাঁ তার ভিডিও দেখাই সবাইকে। এটা শিখতে কতদিন লেগেছে তোমার? এটাকে না ম্যাম আস্তে আস্তে ওই মানে অ্যাডপ্ট করতে হয়, যে তলোয়ারগুলো ধরে এগুলো কন্টিনিউ, মানে এখন তো আমি ন্যাশনালে যাই। আর এইগুলো তোমার? এগুলো আমার স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপের ইয়ে। চ্যাম্পিয়ন্স উইথ ডিসেবিলিটি, অর্গানাইজড বাই বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন। এগুলো সব গোল্ড টাইমস, এটা ব্রোঞ্জ। ইউর অলরেডি আ চ্যাম্পিয়ন। আর একটা কথা বলি ম্যাম, এগুলোর সঙ্গে আমি বিশেষ করে বেশি ভারী কাজ তো করতে পারবো না, আর বেশি দিনও করতে পারবো না। সেই কারণে আমি আবার দ্বিতীয়বারের মতন আমার পড়াশোনাটাকে শুরু করলাম। করার পর আমি ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করেছি। করার পর এখন আমি গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। অল দ্য বেস্ট। তুমি হচ্ছে চ্যাম্পিয়ন। কি ভালো মেয়ে বলো তো, তোমাকে দেখে সবাই শিখুক ডলি, এটাই চাইবো। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বলো? ম্যাম প্রথমে তো আমি মানে গেমটা যেহেতু খেলি, আমার গেমের ইনস্ট্রুমেন্টগুলো আমি কিনবো, আর আমার পড়াশোনার পেছনে আমি একটু খরচা করবো। গভর্নমেন্ট জবটা আমার খুব ইচ্ছা আছে, টিউশনটা নেবো, আমার ওটা না এখন একটু অসুবিধা হচ্ছে, আমার ওই পয়সাটা পেলে আমার খুব কাজে লাগবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবো, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি স্ট্যাম্প, রাইট। এবার জোরে চেপে, এটা বোঝা যাচ্ছে না। তারপর মাঝারি, তারপর এটা বেশ বড়, মাঝখানের দিক করে, হ্যাঁ এটা তো আরো বড়, এটাও বেশ বড়, এটাও বড়োর দিকে, এটাও বড়োর দিকে বেশ। এটা বড়োর দিকে ছোট। ও টাইম আপ, 58 সেকেন্ডে খেলা শেষ। ওয়াও, $2780। এইবার নমিতাদির কাছে আসি। তোমার ট্রেনের হকারের ভিডিও দেখাই আগে সবাইকে। তুমি যে ঠান্ডা পানীয় বিক্রি করো সেইটা। এটা কি ডেইলি প্যাসেঞ্জার? হ্যাঁ ডেলি প্যাসেঞ্জার আছে, রবিবারে কম থাকে। রবিবারে কম থাকে। আর তোমার রেগুলার খদ্দের আছে? হ্যাঁ খদ্দের আছে। তারা ভালোবাসে? সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। তোমার কাহিনী একটু শুনি। আমার তো মানে বিয়ের পরেই জীবন কষ্টের জীবন। কেন? আমার বিয়ের পর থেকেই আমার মেয়ে 9টা মাসের যখন পেটে আমার হাজবেন্ড আবার বিয়ে করে। হ্যাঁ, আমার বর আবার বিয়ে করে। তো তোমাদের লিগ্যাল বিয়ে, সই করা বিয়ে? আমাদের রেজিস্ট্রারি বিয়ে। তুমি কোর্টে গেলে না? আমি সব করেছি, কিন্তু তার বিনিময়ে কিচ্ছু পাইনি। আমার মেয়ে যখন 9 মাসের পেটে, তখন বাবা নিয়ে চলে এসেছিল। নিয়ে আসার পর মেয়ে এখানে 6-7 মাস হবার পর সেই থেকে আমি কাজ করি। স্বামী শাশুড়ি অত্যাচার করতো পয়সা নেওয়ার জন্য। পয়সা খুব মানে গোপন জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে, এমনই লুকিয়ে রেখেছি যে আমাকে মেরে ফেললেও পয়সা পাবে না। মানে বালিশ তৈরি হতো, জামা কাপড় ছেঁড়া, সে বালিশে ঢুকিয়ে সেলাই করে দিয়েছে। মেয়ে 6-7 মাস হয়েছে, আমি তখন থেকে কাজ করি।
মাস আষ্টেক বিএড কলেজে রান্না করেছি, যেটা আমাদের গুড়া বিএড কলেজ খানপুর, ওখানে আমি মাস 5 রান্না করেছি। ওখানে মাইনে দিত না, ডেলি 30 টাকা, মাসে 1000 টাকা। তখন মেয়েকে সময় দিতে পারি না, সময় না দেওয়ার জন্য ওখানের কাজ ছেড়ে দিয়েছিলাম, আর মেনটেন করতে পারতাম না। মেয়ে দুধ পালা, রোগ ডেরি, মেয়েকে বাবা মার কাছে রেখে কাজে আসতাম। যে কাজে আস্তে আস্তে একটা হকারের সঙ্গে খাবার কিনতাম, পয়সা থাক না থাক দিয়ে। সেই হকার একদিন জিজ্ঞেস করে, তুমি কাজে যাও, দাদা কি করে? তোমাদের কাঠ ফাট কি করো? তুমি তো আমার দাদা একটা কাট করে দাও না, তাহলে আমি মেয়েটাকে নিয়ে বাঁচতে পারি। তো সেই দাদা আমাকে যা কাট করে দিয়েছিল, আমাকে তারপরের দিন আসতে বলে টিফিন খাইয়ে 1000 পিস কলা সাজিয়ে দিয়ে হেঁকে ডেকে গাড়িতে বউনি করে দিয়ে আমায় সেই গাড়িতে তুলেছিল। দিয়ে এই হলো আমার হকারের জীবন। তো গাড়িতে যেদিন আমি পড়ে যাই, কলা বেচছিলাম, তা একদম গাড়ির নিচেই পড়ে গেছিলাম। এমন জায়গায় পড়েছিলাম, 2টো আরপিএফের মধ্যিখানে। আরপিএফটা তুলে আমাকে সিঙ্গুর হসপিটালে দিয়েছে। সিঙ্গুর থেকে বাড়িতে খবর দেয়। আমার বাড়ির লোক আমাকে মানে খুবই দুচ্ছাই করে। মানে আমরা 3টে বোন, একটা ভাই, কেউ আমাকে মানে গ্রাহ্য করে না। আমি শ্বশুরবাড়ি থেকে আসার পর বাবার 2 কুটিরি ঘরের মধ্যে দুয়ারের এক কোণে ছিলাম। আমার ঘর দুয়ার আগাগোড়াই এখনো অবধি নেই। বাবা বাড়ি থেকে আসার পর সারা কলকাতা ঘোরার পর আমি এই জায়গায় টালিগঞ্জ ভাঙড়ে ছিলাম। ভাঙড়ে 4 মাস ছিলাম। না কিন্তু হাতটা কাটা গেছিল না? হাতটা ওখানেই বাদ চলে গেছিল। ও মানে ট্রেনের তলায় চলে গিয়েছিল? ট্রেনের তলায়। ভাঙড়ে হসপিটালে যখন ছিলাম, যে আমার 5 দিন পর জ্ঞান এসেছে, তখন আমি হাঁটতেও পারি না, মাথা পুরো ন্যাড়া, আর হাতটা মানে এইখান অব্দি আছে, তার ছাল চামড়া কিছু নেই, আর হাঁটতে পারি না। মানে বাঁ দিকে এই জায়গা আমার পুরো ভাঙা। বাবার তো আর্থিক অবস্থা সেরাম নয়। বাবা ওই যে প্যাসেঞ্জাররা মানে রুগীরা ভাত খেত না, তাদের ভাতগুলো নিয়ে আমি বাবাকে নিচে পাঠাতাম। দিয়ে সেই আমি এক হাতে কাজ করার প্র্যাকটিস করলাম। তা এখনও এই হকারি লাইনেও আমাকে সবাই ভালোবাসে। তা আমি নিজে যা ইনকাম করি তাই দিয়ে আমি চালাতে পারি না। আমাকে গাড়ি থেকে অনেকে হেল্প করে। কখনো কেউ 500 টাকা দেয়, কখনো কেউ 200 টাকা দেয়। আমার এই কাপড় চোপড় সব গাড়ির দিয়ে, আমি আজও গাড়ির দেওয়া কাপড় পরে আছি। গাড়ির দেওয়া বল মানে ডেলি প্যাসেঞ্জাররা, স্কুলের দিদিমণিরা, প্যাসেঞ্জাররাই দেয়? হ্যাঁ প্যাসেঞ্জাররা দেয়। যেমন এই গেল বছর পরে যাচ্ছ? হ্যাঁ এই গেল বছর পুজো আমি 5খানা কাপড় হয়েছে। আরে বাবা। আবার কেউ কেউ পয়সা দেয় যে মেয়েকেও কিনে দেবে। লাভলি। মেয়ে এবছর মাধ্যমিক দিয়েছে। মেয়ে এসছে? হ্যাঁ মেয়ে এসছে। ওই যে তোমার মেয়ের নাম কি? তিস্তা ধারা। তিস্তা। পড়াশোনা করছো, মাধ্যমিক দিয়েছো? এখন আমি কোনো রকমে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। হ্যাঁ, কোথায় থাকো এখন? এখন আমি থাকি জৌগ্রাম স্টেশন। জৌগ্রামে, হ্যাঁ বর্ধমান। হ্যাঁ। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে নমিতা? যদি কোথাও একটা ছোটখাটো স্টেশনই হোক, যাই হোক, যদি কোথাও একটা ছোটখাটো দোকান করতে পারি, যদি কিছু করতে পারো তাহলে সুবিধা হয়। সুবিধা হয়। হাঁটা চলাটা থেকে। আর এক হাতে ভারী কাজ, মানে এই হাতেও যন্ত্রণা হয় আমার। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে, তাহলে দোকান করতে চাও? হ্যাঁ কিছু একটা Fine. করতে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বেশ বড় আছে। কালি নাও, কালি কালি কালিটাই নাও। হ্যাঁ নিয়ে লাগাও। রাইট। চলো কালি কালি। তারপর এটা ওর থেকে একটু বড়, যা লাগালে তার থেকে একটু বড়। তুমি ছোট মারছো কেন? বড়গুলো ওদিকে। বলছি মাঝারি দিচ্ছে বড়। এটা দেখো বড়র দিকে। আর এগুলো ছোট, তুমি দেখে মারো। এটা 10 টাকা। এটা তো একদম ছোট, কুচকে একদম ছোট। এটা অনেক বড়। এটা 3টে বার
দাগ থেকে গেছে। 1420 তোমার স্কোর। ভালো, গুড, ওয়েল ডান। এইবারে জুঁইয়ের কাছে আসি। কত সুন্দর গান শুনলাম। কতদিন ধরে গান গাও? গানটা আমি শিখেছি অ্যাকচুয়ালি আমি যেখানে আমি টিউশনি পড়তে যেতাম, তো সেই দাদা মানে তার ছেলে সে গান করতো। তো তাকে আমি বলেছিলাম যে দাদা তুমি আমাকে গান শেখাবে, কারণ সত্যি কথা বলতে দিদি আমার বাবা তো ভ্যান চালিয়ে খায়, তো ভ্যান? আমাদের ভ্যান, হ্যাঁ আমার বাবা ভ্যান চালায়। তোমার তো বাড়ির কথাটা একটু বলো, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে হচ্ছে আমি, মা আর আমার বাবা। আচ্ছা, তুমি একমাত্র সন্তান? আমি একমাত্র আচ্ছা। সন্তান। তোমার জন্মগতভাবেই কিছু আমি সমস্যা? হ্যাঁ আমি একদম ছোট্ট থেকেই দিদি হাঁটাচলা করতে পারি না। এটা কেন বলেছেন বাবা মা? আর ডাক্তার বলেছিল যে এটা আমার হচ্ছে নার্ভের প্রবলেম। ডাক্তার বলেছিল যে ও হয়তো বড় হলে হাঁটাচলা করতে পারবে, কিন্তু দিদি সেটা আর সম্ভব হয়নি। তো এই কারণে দিদি অনেক লোকের কাছে অনেক রকম আমাকে কথাও শুনতে হয়। এমনকি আমার যে নিজের পিসি, সে অবধি আমাকে মানে যখন যখন আমার মা আমাকে স্কুল থেকে কলে করে নিয়ে নামাতো অটো থেকে, মানে উনি যদি রাস্তায় থাকতো তো আমাকে ওইখান থেকে রাস্তা থেকে যাচাতো, এই লেংড়ি যাচ্ছে, এই খড়ি যাচ্ছে। সত্যি কথা বলতে দিদি তাদের সাথে আজ অব্দি আমি কোনো কথা বলি না। তো নিজের লোকেরা যদি দিদি বলে তাহলে তো মানে পাড়ার লোকেরা তো বলবেই না। তারা নিজের কোথায় হলো? আর এইসব লোকেদের কথার পাত্তা দেবারই বা কি প্রয়োজন আছে? রাস্তায় যখন আমি বেরোই, আমার মা যখন আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যায়, লোকে এরকমও বলেছে ওকে কেন নিয়ে আসো, কেন বাইরে বের করো, সেই তো সঙ্গের মতো সেজে বসে থাকে, লোকের সামনে বের করবে না। ওই জন্য দিদি এখন না আমি রাস্তাঘাটে বেরোনোও বন্ধ করে দিই। কেন? আরো বেশি করে বেরোবে। আর তুমি কি করতে পারো সেটা তো তারা জানে না, তাই না? সেটা দেখাই একটু দর্শককে। এটাই বা কজন পারে জুঁই? আমি বিভিন্ন জায়গায় দিদি আমি প্রোগ্রাম করেছি, স্টেজ প্রোগ্রাম। গানের? এমনকি আমি উষা উত্থুপ, জিৎ গাঙ্গুলি এদের সাথেও আমি প্রোগ্রাম করেছি। ওয়াও। আমি এই 2024 সালে দিদি আমি ক্লাস 10 পাশ করেছি। ক্লাস 10? হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটি থেকে আমি ক্লাস 10 পাশ করেছি। বাহ। আমি তাড়াতাড়ি স্কুলে পড়াশোনা করি। তো আমার বাড়ি থেকে আমার স্কুলটা হচ্ছে 1 ঘন্টা। আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আজকে 1 লাখ টাকা জিতলে দিদি আমি সবার প্রথমে আমার গান করার জন্য যত রকম ইনস্ট্রুমেন্ট দরকার আমি সেগুলো কিনবো, বাবাকে কিছু দিয়ে আমি সাহায্য করতে চাই। আর তারপরে আমি বাকিটা তো আমি আরো আমার পড়ার ইচ্ছা আছে, তো আমি পড়াশোনার পেছনে খরচ করতে চাই। বাড়ি থেকে কে এসছেন? বাড়ি থেকে দিদি আজকে এসে আমার মা, আমার জেঠি আর আমার মাসি। ও বাহ। কিন্তু এই ফার্স্ট রাউন্ডের খেলাটা যেটা, সেটা জুঁই খেলতে মানে স্ট্যাম্প তুলে স্ট্যাম্প মারা করতে পারবে? আমার একটু দিদি অসুবিধা হবে। অসুবিধা হবে? তাহলে কি মাকে বলবো তোমার ওই খেলতে? হ্যাঁ হ্যাঁ, মা কি খেলবেন? আসুন। জুঁই বলে দেবে কোন স্ট্যাম্পটা মারা হবে, আপনি ওটা মারবেন। জুঁই, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। চলো প্রথমটা। ওটা 50 50 50 তারপর ওটা 100 না, অনেক বড় অনেক বড় অনেক বড়। 500 500 তারপর এটা ছোট্ট আছে এটা একদম। 20 20 20 আরো ছোট বোধহয়। আচ্ছা, এটা বড়। এটা 100 এটা 200 এটা 50 এটা 100 এটা 200 200 এটা 500 500 এটা 50 এটা অনেক বড়। 500 500 তার একটু ছোট, 50 50 এটা ছোটর দিকে। বলো, এটা বলো। 50 50
আহ ঠিক 1 মিনিটে শেষ হয়েছে। জুইয়ের স্কোর 1750। ওয়েল প্লেড। এবার মৌসুমী। মৌসুমী তো সব রকম কাজ করো বলছো তোমার এই নানান রকম অসুবিধাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়ে। তোমার এই মানে অসুবিধাটা হলো কি করে বা কবে থেকে হলো? দিদি আমার জীবনটা এরকম ছিল না, আমি আর 5 জনের মতোই সুস্থ স্বাভাবিক ছিলাম। আচ্ছা। যখন আমার 15 বছর বয়স, জাস্ট মাধ্যমিক পাশ করেছি, হঠাৎ করেই আমার হাঁটুতে ব্যথা শুরু হয়। হাঁটুতে? হাঁটুতে আচ্ছা। আমার একটু একটু ব্যথা শুরু হতে হতে বাড়তে থাকে। ওখানে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু সেইভাবে বুঝতে পারেননি। যখন ব্যথাটা আরও বাড়তে থাকে তখন আরেকজন অর্থোপেডিক ডাক্তারকে দেখায়। উনি সাজেস্ট করেন যে আমার পায়ে টিউমার হয়েছে, সেটা অপারেশন করতে হবে, সেটা দুর্গাপুরে হবে না, কলকাতায় আসতে হবে। কলকাতায় আসি, ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখে বলেন যে টিউমারটা ক্যান্সারে পরিণত হয়েছে, স্প্রেড করে গেছে। ওখানে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পরে যেদিন আমার অপারেশনের ডেট আসে, আমি নিজেও জানতাম না যে আমার পা বাদ যাবে। যেহেতু আমি খুব ছোট, 15 বছর বয়স, ডাক্তাররা খুব ভালোবাসতেন এবং কোনো ডাক্তার আমাকে বলতেই পারেনি যে আমার পা বাদ দিতে হবে। যখন আমাকে সিনিয়র ডাক্তার দেখেন যে এত সুস্থ স্বাভাবিক কি করে হতে পারে, যার পা বাদ যাবে সেইভাবে কিভাবে থাকছে, তো সিনিয়র ডাক্তার আমার কাছে আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি জানো তোমার কি হয়েছে? তো আমি বলি না, আমি তো জানি আমার টিউমার হয়েছে, আমার টিউমার বাদ দিতে হবে। তো ডাক্তার বলেন হ্যাঁ টিউমার হয়েছে, কিন্তু টিউমারটা সেই টিউমার না যেটার জন্য তোমার পাটাও বাদ যাবে। সেই বয়সে আমার ওই অভিজ্ঞতা নেই ক্যান্সার কি জিনিস, ক্যান্সার হলে পা বাদ দিতে হবে। 1 ঘন্টার জন্য আমি বলেছি আমাকে সময় দিন, আমি কিছুতেই আমার পা বাদ দেব না, আমি মরে যাব কিন্তু আমি আমার পা বাদ দেব না। এবং আমার মা বাবাও জানতেন না যে আমার পা বাদ দিতে হবে, কারণ মা বাবা প্রচন্ডভাবে ভেঙে পড়লে মুশকিল। স্বাভাবিক। তো ওখানে আরো ডাক্তাররা আসেন এবং আমাকে বোঝান যে তোমার পা বাদ যাওয়া মানে তোমার জীবন চলে যাওয়া নয়। সুধা চন্দ্রন আছে, ওনারও পা নেই, কাঠের পা নিয়ে নাচতে পারেন, তো তোমাকেও দাঁড়াতে হবে এবং তুমিও একদিন দাঁড়াবে পা নিয়ে, তোমার নিজের পা না থাকলেও তুমি এগিয়ে যাবে। তো এইভাবে আমার চিকিৎসা শুরু হয়, আমার পা বাদ যায়, আমার 4 বছর চিকিৎসা চলে। কিন্তু আমি প্রথম মেনে নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল মানতে, কারণ আমার তো জন্ম থেকে নয়। মনে মনে প্রস্তুতি নিই না এভাবে আমার জীবন কাটালে চলবে না, আমাকে এগোতে হবে। তো 4 বছর পর আমি আবার পড়াশোনা স্টার্ট করি, 11-এ ভর্তি হই, উচ্চ মাধ্যমিক পাশ করি একজন টিউশন মাস্টার নিয়ে। আমি ক্লাস করতে পারতাম না কারণ আমার স্কুল অনেক দূরে ছিল। বাড়িতে পাশ করার পর টিউশন করতাম। তো টিউশন করতে করতে আমি ICDS এর জব পাই। মানে আমার মনে হয়েছিল যে আমি মন থেকে আমি নিজেকে ডিসেবিলিটি মনে করি না, আমার মন থেকে আমি মনে করি আমি নিজে একজন 5 জনের মতোই আমি সুস্থ। স্কুল তো আমার গ্রামে, তো আমাকে এই স্ক্র্যাচ নিয়েই যাওয়া আসা করতে হয়। আমার ভাই আছে, ভাই আমার সারাক্ষণ আমার সর্বক্ষণের সঙ্গী। পরিবার তো আমার পাশে আছে এবং আমার সবাই আমাকে প্রচন্ড মানসিকভাবে জোর দেয়। সবাই এসছেন আজকে? হ্যাঁ, আমার পিসির মেয়ে এসছে, দিদির মেয়ে এসছে, আমার ভাই এসছে, আমার বৌদি এসেছে। নমস্কার। মৌসুমীর কাজের কিছু ছবি সবাইকে দেখাই একটু।
এদের কি হচ্ছে, হাইট মাপা হচ্ছে? হ্যাঁ, ওদের হাইট ওয়েট প্রত্যেক মাসেই মাপতে হয়। তো তুমি নিচে বসে কাজ করতে পারো? হ্যাঁ, মানে আমার তো বাড়ির সমস্ত কাজ আমাকে করতেই হয়। তোমার আন্ডারে কতজন আছেন? এখন আছে 12 জন স্টুডেন্ট, যেগুলো দেখছেন। কিন্তু আমাদের শুধু এই স্টুডেন্ট নিয়ে কাজ না, আমাদের মানে একদম জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত কাজ থাকে। তো আমাদের মানে যেরকম গর্ভবতী মহিলারা থাকে, তাদের যে কিভাবে তারা এগিয়ে যাবে, তাদের যত্ন, তাদের টিকাকরণ, তাদের বাচ্চা হবে কিভাবে, এবং হসপিটালে যাতে বাচ্চা হয় সেগুলো দেখতে হয়। এবং সেই বাচ্চা হওয়ার পরও মায়েরও কেয়ার, বাচ্চারও কেয়ার, এগুলো নিতে হয়। তারপর তাদের টিকাকরণ, তাদের খাওয়া দাওয়া 6 মাস পর্যন্ত। তোমার তো ক্রমশ বাড়ে, যতক্ষণ না মানে সংখ্যা তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার 6 বছর বয়স হয়ে গেলে তারা আবার তোমার কমে যায়। স্কিম থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। ফ্যান্টাস্টিক মৌসুমী, সুপার। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? যেহেতু আমি নিজে নির্ভরশীল হতে চাই, আমি যেরকম সমস্ত নিজে কাজ করতে চাই, আমি চাই না আমি আরো অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে। তো আমি এখনো পর্যন্ত আমি ভাইয়ের ডিপেন্ডেন্ট, কারণ আমাকে যেহেতু যাওয়া আসাটা করতে হয় ভাইয়ের সাথে। এবার ভাই যখন থাকে না, তখন আমাকে ক্র্যাচ নিয়ে যাওয়া আসা করতে হয়। তো আমার ইচ্ছে আছে, আমি যদি এই টাকাটা পাই, আমি ওই 3 চাকার যে স্কুটিগুলো হয়, সেই স্কুটিগুলো আমি একটা কিনতে। আরো স্বনির্ভর হতে চাও? দ্যাটস ফ্যান্টাস্টিক মৌসুমী। এসো মৌসুমী, ফার্স্ট রাউন্ডটা খেলবো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটা থেকে শুরু, অনেক বড় নোট আছে, দেখে খেলো, ফটাফট খেলো। কালি 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 চাপ। হ্যাঁ, এবার তারপরেরটা, এটাও বেশ বড়র দিকে। আচ্ছা, এটা তো আরো বড়, এটাও বেশ বড়, এটা বড়রই দিকে। তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইশকেতে, আছি বড় রিস্কেতে, এটা ছোটর দিকে, মাঝারি মতো। করে যাই একটু যদি মিষ্ট সে, এটা আরো বড়, রাগারাগি কম করে মনটা নরম করে, এটা এসে হলো বড়, যদি বলতো আমায় সে, এটাও বড়র দিকে, কেন বাসন ভালো লাগে, এটা ছোটর দিকে বড়, আর ও ক্ষতি কি বলো, এটা অনেক বড়, বলো তোমাকে দু একবার, এটাও বড়র দিকে, এটাও তাই। এটা তো একদম ছোট, একদম ছোট, গভীর জলে এটা বড়। জয় মা বলে 2700, ডলির থেকে মাত্র 80 টাকা কম। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। ওকে, শুরু করি রাউন্ডটা। শুরু করি আজকের গানে গানে লক্ষ্মী লাভ। সেলিব্রিটি ভাব করছিস কেন? যেন তোকে দেখে সবাই এরম করবে। দিদি, মাঝে মাঝে মনে হয় কি জানো তো, একটা গরম ইস্ত্রি নিয়ে আসি। কেন? আমাকে দেখলেই তোমার ভুরুটা কিরকম একটা কুচকে যায় না, ওই ইস্ত্রি করে সোজা করতে ইচ্ছা করে। এটা তোর ইচ্ছা নয়, আমি জানি। ঠিক আছে, বাকি যাদের ইচ্ছা সেটা আমি হ্যান্ডেল করে নেব পরে। আর তুমি তো একটু আগে বললে যে সত্যিকারের যারা খেটে খাচ্ছে, যারা বদল আনছে, তাদের সেলিব্রেট করা উচিত। ওই স্যারকে দেখে বলেছি কথাটা।
তো তাহলে আমার সেলিব্রেট হবে না? আমিও তো সেরকমই মানুষ একজন। সত্যিকারের বদল আনছিস। কি বদল আনছিস? এই যে মা লক্ষ্মীরা আগে মানে আমাকে চাইতে হতো, তো এখন তো মা লক্ষ্মীরা এমনি এমনি জিনিস নিয়ে চলে আসে আমার জন্য। তো এটা তো বদল, তাই না? এইটাই তুই আনলি। কি ভালো লাগছে ওনাদেরকে দেখে আমার। তোমরা আমাকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা এই দেখো, আমাকে চেনো, দিদিকে চেনো তোমরা। হ্যাঁ, তার মানে আমরা হচ্ছি তোমাদের পরিচিত। কিন্তু আজকে এখানে নতুন জায়গায় এসেছো তোমরা, তো তোমাদের এত মূল্যবান সব জিনিসপত্র, তো এগুলো যে কেউ তো যখন তখন ঝেড়ে দেবে। কার মনে যে কি আছে সে তো আর তোমরা জানো না। কার মনে কি আছে ওরা জানে। ওরা আমার ভরসা একমাত্র রাখতে পারে। রিয়েলি তোর ভরসায়? হ্যাঁ। কি বাজে কথা না বলে কাজের কাজটা করবি না? কানের গোড়ায় দেবো একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কার পাশে দাঁড়াবো বলো? নমিতা একটু চাপে আছে। ওই তো পাউচ ডিরিংস, পাউচ ডিরিং। পাউচ ডিরিং গেল আজকে সব, তুমি ওগুলি লুকিয়ে রাখো। আর বরফ এমনি জল হয়ে গেছে অনেকক্ষণ আগে, তোর এমনি ওটা আবার বরফ বানিয়ে নেওয়া যাবে। একে বিনা পয়সায় বিষ দিলেও খেয়ে নেবে। এই শোনো, এই সাদা ডিরিংটা আমার আর হলুদটা হচ্ছে দিদি। সাহসটা বেড়ে যাচ্ছে টুনি, প্রচন্ড বেড়ে যাচ্ছে। তোমরা সবাই গানের রাউন্ডের খেলা জানো? আজকে প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। কি শুনবো? শুনবো। বলো ডলি। চ্যালেঞ্জ নিবি না শালা। দিদি হাতা ফাতা গুটিয়ে বলছে। বলছে চ্যালেঞ্জ নিবি না শালা। লক করলাম তোমার উত্তর, চ্যালেঞ্জ নেবি না শালা। কেউ কি চ্যালেঞ্জ নেবে? শুনবে না কেউ সেকেন্ড হ্যান্ড? ওকে, চ্যালেঞ্জের নো চ্যালেঞ্জ। শুনে নি গানটা। সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে নকআউট হবি রে পাক্কা, যদি